চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। ভিনদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ ধাপে বিবেচনায় মিয়ানমার দিয়ে করিডোর প্রস্তাব। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে একমত। রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে চীন মালয়েশিয়া। চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন। এইটা আমরা এক্সপ্লোর করছি, সিদ্ধান্ত তো অনেক পরের কথা। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিমান নামে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাৎ। ফরেস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের ৮ মামলার তদন্ত প্রায় শেষ। নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও শাস্তির তাগিদ। ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা। গুরুতর আহত ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। নিয়ম রক্ষার ম্যাচে সকালে আর্জেন্টিনার সামনে জর্ডান। শুরুর একাদশে থাকছেন না মেসি। আসতে পারে 7 পরিবর্তন। আলাদা ম্যাচে লড়বে পর্তুগাল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া। এবং ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় লাশের সারি। নিহত বেড়ে 920, নিখোঁজ 1,00,000। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। নতুন করে 4.9 মাত্রার ভূকম্পন। দেশের স্বার্থ রক্ষা করেই চীন ও মালয়েশিয়া সফরের সবকিছু হয়েছে। সফরের সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ থেকে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। এ সময় স্বচ্ছতা নিশ্চিতে বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। মালয়েশিয়া ও চীনে 6 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরের দিনই বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া ও মোনাজাত শেষে যোগ দেন সংসদের বাজেট অধিবেশনে। বিরোধী দলীয় নেতা উনিও জনগণের জন্য রাষ্ট্রীয় সফরে সমর্থন দেয় ধন্যবাদ জানান বিরোধী দলকে। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই 2 দেশের সঙ্গে সমঝোতা ও চুক্তি হয়েছে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে মাইল ফলক বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে। রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। পরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতিতে পাশ হয়। স্থানীয় সরকার মন্ত্রী সংসদে উত্থাপন করেছেন, সেটি সংসদে এই ধন্যবাদ প্রস্তাব হিসাবে সংসদে উত্থাপিত হলো। সরকারের ইতিবাচক বিষয়ে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বিদেশের সঙ্গে করা সমঝোতা ও চুক্তি সংসদে তুলে ধরার আহ্বান জানান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন
তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এই সফরের মাধ্যমে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুনত্ব ছাড়াও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সংহত হবে বলে উল্লেখ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পররাষ্ট্রনীতিকে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্ক এখন সর্বোচ্চ ধাপে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, স্থলপথে সরাসরি বাণিজ্য সম্প্রসারণে মিয়ানমার দিয়ে করিডোরের প্রস্তাব এখনও বিবেচনাধীন। তিস্তা প্রকল্পের সহায়তায় সম্ভাব্যতা যাচাই করছে দুদেশ। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ও মালয়েশিয়া কাজ করবে। ভূরাজনীতির অনেক অঙ্ক মিলিয়ে ২১ জুন মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে হয় চুক্তি ও সমঝোতা স্মারক সই। সেখান থেকে যান নয়া বিশ্ব শক্তিধর দেশ চীনে। বেইজিং ও দালিয়ানে ৪ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরের অর্জন তুলে ধরতে শনিবার ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় জানানো হয়, এই অঞ্চলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিবহন ব্যয় কমিয়ে আনতে কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি স্থল পথের যোগাযোগ স্থাপনে একটি করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। তবে এ বিষয়টি এখনও বিবেচনাধীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টিমোডাল পরিবহন সংযোগ এবং চীন কর্তৃক প্রস্তাবিত চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন। সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশ কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত সহযোগিতা জোরদারের পাশাপাশি সংকট সমাধানে মধ্যস্থতার ভূমিকায় থাকবে চীন। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ করছে দুই দেশ। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের সদস্য পদের বিষয়ে চীনের সমর্থনের আশ্বাস পাওয়া গেছে। Communist Party of China wanted to forge a formal partnership. The partnership in this MOU, the MOU entails strengthening party-to-party visits. বিডা চেয়ারম্যান বলেন, মোংলা ও চট্টগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিটা ওখানে সেট আপ করতে পারেন, তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। ওনারা বলছেন যে আগামী মাসে ওনারা জোন ডেভেলপমেন্টের জন্য গ্রাউন্ড ব্রেকিং করবেন। সফরে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশের আঞ্চলিক সংযোগ, বিদেশি বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চীন মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘন্টায় বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে, ফলে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, ভারতীয় হাই কমিশনারের মন্ত্রীর মর্যাদা বাংলাদেশের জন্য রাজনৈতিক চাপ নয়, সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীনে প্রথম রাষ্ট্রীয় সফর মনোযোগ আকর্ষণ করেছে সব মহলেই। বিগত সরকারের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে দেশ দুটিতে প্রধানমন্ত্রীর সফর মূলত শ্রমবাজার ও বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি করেছে। শনিবার দুপুরে সিলেটে আইনজীবী সমিতির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকার প্রধানের প্রথম বিদেশ সফর নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, চীনা বিনিয়োগ আকর্ষণে ৮০০ একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে। মায়ানমার হয়ে যদি একটি ট্রাক চীনের দিকে যায়, এই রাস্তাটি যদি উন্মুক্ত থাকে, বাংলাদেশ ভূখণ্ড থেকে চাইনিজ ভূখণ্ডে পৌঁছাতে পারে ২৪ ঘন্টায়। তো ২৪ ঘন্টায় যদি আমরা চীন পণ্য পৌঁছাতে পারি অথবা চীন আমাদের কাছে পণ্য পৌঁছাতে পারে, তাহলে দ্বিপক্ষীয় বাণিজ্য কি পরিমাণ গতি লাভ করবে এটা তো সবাই বুঝতে পারে।
এদিকে রাজধানীর মিরপুরে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রীর মর্যাদা দেয়া বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশটির ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। উনি একজন পলিটিক্যাল মানুষ, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সো আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আমাদের যে অনিষ্পন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিক হবেন এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান ডাক্তার জাহেদুর রহমান। প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে, এই বার্তাটা স্পষ্ট হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আপনাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে বেশ কিছু সফলতার খবর আমরা এরই মধ্যে জেনেছি। আপনার কাছে কী তথ্য আছে সেগুলো জানতে চাইব। আর একটু বলে রাখি যে এই সফরের সাফল্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে উৎসর্গ করেছেন। আর কি তথ্য আছে একটু জানাবেন আমাদের। আচ্ছা রুদ্র, সেটি হচ্ছে যে এই চীন সফর নিয়ে আমরা যাওয়ার আগে থেকেই আসলে সংবাদ মাধ্যমে যেমন তথ্যগুলো ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করেছিলেন এবং হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে আলোচনা হচ্ছিল এই সরকার গঠন হবার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কোন দেশে যাচ্ছেন। তিনি ভূরাজনৈতিক যে কৌশলটি আসলে এবার কূটনীতিতে দেখালেন সেটি হচ্ছে যে তিনি ভারত এবং চীন, এই দুইটি প্রতিবেশী রাষ্ট্র আমরা শক্তিধর রাষ্ট্র বলে থাকি এদেরকে। অর্থনৈতিকভাবে এবং হচ্ছে সামরিকভাবে বলেন, ভৌগোলিকভাবে বলেন, তাদের প্রভাব অনেক বেশি। তো সেই জায়গা থেকে তিনি প্রথম যে রাষ্ট্রটিতে গেলেন সেই রাষ্ট্র তিনি পছন্দ করলেন মালয়েশিয়া, এবং মালয়েশিয়াতে যে ধরনের সম্পর্ক আমরা আসলে এই সরকারের সঙ্গে অর্থাৎ প্রধানমন্ত্রী সরকার প্রধানের সঙ্গে দেখলাম সেটি কিন্তু অনেক অভাবনীয় একটি জায়গা। মোটা দাগে আমি এই চীন সফরের যে পরবর্তীতে বাংলাদেশে আসলে তিনি ফিরে এসেছেন গতকাল রাতে, তারপর আসলে কি ঘটেছে সেটির একটু মোটা দাগে আপনাকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে এই চীন মালয়েশিয়া সফরে প্রথম যে কাজটি হয়েছে সেটি হচ্ছে আমাদের জাতীয় সংসদে পাশ হয়েছে একটি ধন্যবাদ প্রস্তাব। ধন্যবাদটি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানকে, কারণ এই যে মালয়েশিয়া এবং চীনের সফরের ফলে যে ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে সেই সাফল্যটিকে আসলে সংসদ অ্যাড্রেস করেছে। আমরা জানি যে এখানে বিএনপি মহাসচিব অর্থাৎ এখন যিনি স্থানীয় সরকার মন্ত্রী তিনি আসলে একটি প্রস্তাব এনেছেন। সেই প্রস্তাবের পরে আসলে বিরোধী দলীয় নেতাও এই বিষয়ে কথা বলেছেন। সব কিছু মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেছে জাতীয় সংসদ, এবং এই ধন্যবাদ জ্ঞাপন করার পরে আপনি যেটি বলছিলেন যে এই সফরের সমস্ত সাফল্য তিনি দেশবাসীকে উৎসর্গ করেছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে বলতে চাই যে বিরোধী দলীয় নেতা যিনি আছেন জামায়াতের, তিনি আসলে সংসদকে যেমন তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, তেমন তিনি বলেছেন যে বিদেশের সঙ্গে যে ধরনের চুক্তি বা যে ধরনের সমঝোতা বা যে ধরনের কূটনৈতিক সাফল্য আসছে সেটি সংসদকে অবহিত করা। এই ক্ষেত্রে যে দেশবাসী সহ সংসদে যারা আছেন তারা আসলে এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন, কোনো রকম ভুল বোঝাবুঝি যাতে তৈরি না হয়। এরপরে আমি আসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে, সেই সংবাদটি আমি কভার করেছিলাম এবং এখানে আসলে প্রায় 1 ঘন্টার একটি ব্রিফিং আমরা দেখেছি। ওখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিডার চেয়ারম্যান। তো তারা আসলে পুরো সফরটিতে কি কি হয়েছে তার একটি চুম্বক অংশ তুলে ধরেছেন। আমাদের কিছু প্রশ্ন ছিল ভবিষ্যতে কি হতে পারে, সেগুলো কিন্তু তারা উত্তর দিয়েছেন। মোটা দাগে তারা জানিয়েছেন ঢাকা বেইজিং সম্পর্ক এখন সর্বোচ্চ ধাপে, এটা তিনজনই বলেছেন। তিনজনই আসলে যেটি বোঝাতে চেয়েছেন, যা বলেছেন যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাকে এখন অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, কারণ হচ্ছে চীনের এইটাই কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ ধাপ বলে তারা দাবি করেছেন। মিয়ানমার চীন বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের প্রস্তাব, এটি একটি বিস্তারিত আলোচনা। ছোট মোটা দাগে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে 1
এখনই একটি স্থল পথ আসলে রয়েছে যেখানে চীন তার অর্থনৈতিক যে কার্যক্রম অর্থাৎ এটা ব্যবহার করছে, বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। তো সেখানেই একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীন করেছে, যে মিয়ানমার পর্যন্ত যেহেতু স্থলপথটা আছে সেটি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত করা। সেই ক্ষেত্রে যেটি হবে, বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য এবং এই জায়গাগুলো আসলে চীনের জন্য সহজ হয়। এইটা হচ্ছে বিষয়। আসলে চীন সফর নিয়ে আমাদের আসলে এই আলোচনাগুলো আসলে দীর্ঘদিন ধরে থাকবে, কারণ ভবিষ্যতে বাংলাদেশ এই সফরে কিভাবে আরো লাভবান হচ্ছে সেই বিষয়টিও জানবো। নিশ্চয়ই আপনার হাতে একটি প্রতিবেদন আছে, আমি সেই প্রতিবেদনটি একটু দেখাতে চাই। আমার সহকর্মী হাসান ওয়ালি একটি প্রতিবেদন করেছেন এবং সেই প্রতিবেদনে আসলে তিনি বিশ্লেষকদের কাছে জানতে চেয়েছেন যে চীন সফরটির অর্জন এবং ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে। 5 দিনের চীন সফরে পররাষ্ট্রনীতির নতুন যাত্রায় বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে যুক্ত হয়েছে নতুন সমঝোতা চুক্তি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে চীনের গ্লোবাল ইনিশিয়েটিভসে সম্মতি জানানো। বর্তমান বৈশ্বিক ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা এবং একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক 4 উদ্যোগের ঘোষণা দেয় চীন। এই উদ্যোগগুলোর মাধ্যমে উন্নয়নশীল বিশ্বকে পাশে নিয়ে শক্তি সঞ্চয় করাই লক্ষ্য চীনের, যাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানালো বাংলাদেশ। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেও সম্মতি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে লাভবান হবে বাংলাদেশ। 30 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের কথা যদি আমরা সত্যি ভেবে থাকি, আমি মনে করি এর মধ্যে আমাদের আসলে ফায়দা আছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভটার সুবিধা হলো এটাই, খুব সুনির্দিষ্ট এমন সমস্ত প্রকল্প এখানে ফিন্যান্স করা হয় যে প্রকল্পগুলো সাস্টেনেবল ইন নেচার, এবং যেটা হলো যে এই যে জাতিসংঘের যে এসডিজি যেটি আছে যে 2030-এর মধ্যে আমাদের অর্জন করার কথা, তার সাথে ইন অ্যালাইনমেন্ট উইথ দ্যাট এগুলো করা হয়েছে। দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য অন্য দেশের ওপর নির্ভর না হওয়ার পরিবর্তে শক্তি অর্জন করার তাগিদ সাবেক এই রাষ্ট্রদূতের। তার মতে, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পররাষ্ট্রনীতি ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। নিজেকে স্ট্রেনদেন করতে হলে আমাকে ভেতর থেকে স্ট্রেনদেন করতে হবে। অবশ্যই আমাদের লক্ষণ থাকবে যে আমাদের নিজেদের স্বার্থে আমরা কিভাবে এই সম্পর্কগুলো বাড়িয়ে যাব। উই হ্যাভ টু ব্যালেন্স কোনটা কিভাবে করব যে ওয়ান ডাজ নট নেগেটিভলি ইম্প্যাক্ট অন দি আদার। আমাদের জন্য সবসময় উই উইল অলওয়েজ বি চ্যালেঞ্জড, যেহেতু উই আর এ স্মল নেশন। প্রধানমন্ত্রীর সফরকালে উন্নয়ন, মানব সম্পদ সহযোগিতা, কৃষি, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং মিডিয়া সহযোগিতা সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস এসেছে চীনের পক্ষ থেকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আসলে বিশ্লেষকরা এই সফরকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে রুদ্র, কিন্তু আসলে বিশ্লেষকদের এই বিশ্লেষণটাকে আমি মোটা দাগে আপনাকে দেখাতে চাই আসলে তার কি বলছেন। সেটি হচ্ছে যে এই ঢাকা বেইজিং যে যৌথ ঘোষণা, তারা একটা ঘোষণা দিয়েছেন 15 দফার যে ঘোষণাটা, সেই ঘোষণাটাকে একটা মাইল ফলক হিসেবে তারা চিহ্নিত করছেন। কারণ আসলে বেইজিংয়ের সাথে এই ধরনের সম্পর্ক আসলে সর্বক্ষেত্রে এক ধরনের সম্পর্ক। আমরা এখানে জ্বালানি সহযোগিতা দেখেছি, বিনিয়োগ দেখেছি, আমরা এখানে করিডোরে একটি প্রস্তাব পেয়েছি এবং যত ধরনের আইসিটি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার আসলে তার কথা বলেছেন। চীনের গ্লোবাল ইনিশিয়েটিভসের সম্মতিতে লাভের সম্ভাবনা 4টি ইনিশিয়েটিভ, কিন্তু তার মধ্যে বাংলাদেশ রোড অ্যান্ড বেলসের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভে যাওয়ার ঘোষণা দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে স্বার্থ অক্ষুণ্ণ রেখে পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রাখার চ্যালেঞ্জ, এই জায়গাটিতে আসলে এক ধরনের সতর্কতা আসলে পরামর্শকদের, কারণ সরকার যেভাবে কূটনীতিটি আসলে পরিচালনা করতে চাচ্ছেন সেই জায়গায় ভারসাম্যটা রাখা খুব জরুরি। সেই জায়গাটা তারা নির্দেশ করেছেন যে এটা না হলে আসলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং সর্বোপরি বাংলাদেশের যে স্বার্থ অক্ষুণ্ণ রাখার যে চ্যালেঞ্জটা, সেটা আসলে এক ধরনের হুমকির মুখে পড়বে। আমরা আশা করছি এই সফর থেকে যে ফলাফল আসবে সেই ফলাফলে আমরা আমাদের দেশবাসীরা অনেক বেশি আরও বেশি উপকৃত হবে। শাতিলা, আপনাকে ধন্যবাদ। সহকর্মী শাতিলা শারমিন যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর চীন সফরের আদ্যপান্ত। এবার ফিফা বিশ্বকাপের খবর।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার, তাই স্কোয়াডে আসছে অন্তত 7টি পরিবর্তন। তারপরও জয়ের লক্ষ্যে স্ক্যালোনি বাহিনীর। অন্যদিকে বিশ্বকাপ সম্ভাবনা যে শেষ হয়ে গেলেও জর্ডানের অপেক্ষায় চমকের। ডালাস থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। একেবারে নির্ভর টিম আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব, তাই স্ক্যালোনি ম্যাচটাকে নিয়েছেন সাইড বেঞ্চ পরীক্ষার মঞ্চ হিসেবে। অন্তত 7 ফুটবলারের এই ম্যাচটি হতে পারে বিশ্বকাপ অভিষেক। সেন্টার ব্যাকে ওতামেন্ডিকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সেনেসি। লেফট ও রাইট ব্যাক দুই পজিশনে আসছে পরিবর্তন। মিডফিল্ড ও অ্যাটাকিং এও দেখা যাবে নতুন মুখ, এমনকি শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসিও। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ হেরে মিশন শেষ করেছে জর্ডান। আর্জেন্টিনা ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার, তাই কোনো চাপ না নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিতে মরিয়া বিশ্বকাপের নবাগত দেশটি। এটা ঠিক, আমাদের বিশ্বকাপ শেষ, তবে মিশন এখনো শেষ হয়নি। আমরা যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারি বিষয়টা দারুণ হবে, তবে কাজটা সহজ হবে না, আমাদের চেষ্টার কমতি থাকবে না। এর আগে কখনোই আর্জেন্টিনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই জর্ডানের। এটি ইতিহাসের সর্বপ্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 18 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি, এবং এইখানেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, তবে ভক্তদের মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা বদলি হিসেবে হলেও জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন তিনি। AT&T স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে বেঞ্চে রেখে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুরুর একাদশে নয়, বদলি হিসেবে নামবেন এলএম10, জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। জর্ডানের ডিফেন্সিভ অ্যাপ্রোচের কথা মাথায় রেখে সাজাচ্ছেন গেম প্ল্যান। ডালাস থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। দাঁড়িয়ে আছি AT&T স্টেডিয়ামের যে অফিসিয়াল প্রেস কনফারেন্স রুম, সেই প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে গেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনি। স্ক্যালোনির এই সংবাদ সম্মেলনটা নানা কারণেই আজকে বিশেষ হয়ে আছে, কেননা এই সংবাদ সম্মেলনে তিনি প্রথমবারের মতো তার যে একাদশ সেটা তিনি ডিসক্লোজ করেছেন। আমরা যেমনটা দেখি লিওনেল স্ক্যালোনি সাধারণত তার স্কোয়াড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন না, তবে আজ তিনি বেশ ফুরফুরে মেজাজে এসেছিলেন এবং এখান থেকে তিনি তার স্কোয়াড সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সবার আগে বলতে হয় লিওনেল মেসির কথা। গেল কয়েকদিন ধরেই গুঞ্জন লিওনেল মেসি এই ম্যাচটাতে অর্থাৎ জর্ডানের বিপক্ষে খেলছেন কিনা, কেননা আর্জেন্টিনার রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে। তবে স্ক্যালোনি স্পষ্ট করে দিয়েছেন যে লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। জর্ডান আমরা যেটা জানি সাধারণত অনেকটা ডিফেন্সিভ মোডে খেলে থাকে। স্ক্যালোনিও সংবাদ সম্মেলনে তাই বলেছেন। অন্তত 5 জন ডিফেন্ডার জর্ডানের এই ম্যাচে খেলতে পারেন, সেটা মাথায় রেখে লিওনেল স্ক্যালোনি স্কোয়াড সাজাবেন। তবে তিনি আভাস দিয়েছেন অন্তত 6 থেকে 7 জন ফুটবলারের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের অভিষেক হতে পারে। জর্ডান অনেক ডিফেন্সিভ খেলে, রক্ষণে ওরা 5 ডিফেন্ডার রেখে একাদশ সাজায়। এটা আমাদের ফরওয়ার্ডের চ্যালেঞ্জে ফেলবে, তবে আমরাও এটা মাথায় রেখেই কৌশল সাজাবো। শুধু একাদশ সম্পর্কে নয়, লিওনেল স্ক্যালোনি তার স্ট্র্যাটেজি কি হবে সেটি নিয়েও কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তবে এটা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করলেও তিনি তার দায়িত্ব ভুলে যাচ্ছেন না, অর্থাৎ জয়ের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রেখেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাতের সময় আরও থাকছে। 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। 13টি সিন্ধুকে মিলল প্রায় 16 কোটি টাকা। পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারও।
বিমান নামে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়া ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকের ৮ মামলার তদন্ত প্রায় শেষ। ১৫০০ কোটি টাকা আত্মসাতের তদন্তে নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও। যদিও ফারিস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, লুটপাটের মাধ্যমে অন্তত ৩.৫ কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। অপরাধীদের শাস্তির পাশাপাশি গ্রাহকের পাওনা অর্থ দ্রুত ফেরত দেওয়ার তাগিদ টিআইবির। তাসলিম তৌহিদের প্রতিবেদন। পাসপোর্ট নিতে এসে দুদকের হাতে ধরা পড়েন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। গ্রাহকের ২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। তবে লুটপাট কেবল এই ২০৭ কোটি টাকাতেই সীমাবদ্ধ নয়। দুদকের তথ্য বলছে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট জমি কেনা সহ নানা উপায়ে প্রায় ১৫০০ কোটি টাকা লুটপাট করে। নজরুল ইসলাম ছাড়াও গ্রেফতার হয়েছে সাবেক এমডি হিমায়তুল্লাহ। বাকিরা এখনও বাইরে। এসব অভিযোগে দুদকের ৮ মামলার বেশিরভাগেরই তদন্ত প্রায় শেষ। চার্জশিট দেওয়া হবে যে কোনো সময়। বিভিন্নভাবে আত্মসাতের অভিযোগে দুদকে অনেকগুলো অভিযোগ আসে। সেসব অভিযোগ তদন্ত শেষে দুদক থেকে ইতিমধ্যে ৮টি মামলা দায়ের করা হয়েছে এবং এগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক ছত্রছায়া যেহেতু হয়েছিল এই অপকর্মগুলা, সে কারণে আপনার এই মামলা দায়ের করা কিংবা অনুসন্ধানে ডিলে হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত মামলার অনুসন্ধান কার্য সম্পন্ন হবে এবং আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করতে পারবো। ৪০ লাখ গ্রাহকের এই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদ নিম্নয়ের খেটে খাওয়া মানুষসহ গ্রাহকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছে। ফারিস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, আওয়ামী শাসনামলে ১ দশকে জমিসহ নানা খাতে অন্তত ৩.৫ কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। ২০২১ পর্যন্ত ৩.৫ কোটি প্লাস টাকা এই কোম্পানি থেকে আত্মসাৎ হয়। তৎকালীন বোর্ডের ২-৩ জন এবং ম্যানেজমেন্টের কতিপয় শীর্ষস্থানীয় কর্মকর্তার যোগ সদস্য। যারা অ্যারেস্ট হয়ে তাদেরকে অ্যারেস্ট করা এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পদ ক্রোক করে তাদের যে টাকা আত্মসাৎ করেছেন এবং বিদেশে প্রচার করেছেন, এই টাকাটা এনে গ্রাহকের আমাদের কোম্পানিকে ফিরিয়ে দিয়ে আমাদের গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া, এটা আমি মনে করি খুবই সম্ভব যদি আন্তরিক হন। আর আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। যাদের বিরুদ্ধে মামলা, সেটাকে দুদক হোক বা অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত মামলা হিসেবেও তার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুদকের তথ্য বলছে, ফারিস্ট থেকে লুটপাট করে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অন্তত ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করা জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে তারা জনগণের সংস্কারের অভিপ্রায় নস্যাতের চেষ্টাকে আত্মঘাতী বলেও মন্তব্য করেন। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লব অনিবার্য। রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার পর ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। শনিবার নির্ধারিত সময়ের আগেই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল, স্লোগান নিয়ে সমাবেশস্থল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি যদি জনগণের সংস্কারের অভিপ্রায়কে নস্যাতের চেষ্টা করে তাহলে সেটি হবে তাদের জন্য আত্মঘাতী। আর গণভোটের রায় বাস্তবায়ন না করাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, তা নিয়ে তিনি আর কোথাও কোনো মুখ খুললেন না। এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে দুপুরে প্রতারণা করে তারা সরকার চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তুলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণ ভোট দেয়নি। গণভোটের রায় বিএনপিকে মানতেই হবে। আপনার ওই 50% ভোট ডেলিগেটেড পাওয়ার হচ্ছে জনগণের ডাইরেক্ট ভোট, হচ্ছে গণভোট,
ওর চেয়ে 70 ভাগ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, ফলে সংখ্যাগরিষ্ঠের এই গণভোটের রায় আপনাকে মানতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান 11 দলের নেতারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পূর্বশত্রুতার জেরে ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ফুলগাজীতে নিজ ঘরে মিলল গৃহবধূর হাত পা বাঁধা লাশ। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র, ফিরলেন লাশ হয়ে। শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি যাচ্ছিলেন কলেজ ছাত্র সুমন শেখ। বড়ভাগ গ্রামের উকিল শেখের বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন। শনিবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারের হাত পা বাঁধা মরদেহ নিজ ঘরে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে ছাগলনাইয়া উপজেলার নিকুঞ্চা গ্রামে জুবায়ের পারভেজের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটা ঘটছে বলে আমরা অনুমান করছি এবং এই ঘটনায় যারা জড়িত আছে অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আরেকটা ঘটনা ঘটেছে ফুলগাজীতে একজন প্রবাসী স্ত্রী তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে আমাদের পুলিশের টিম, পিবিআই, সিআইডি সহ বিভিন্ন টিম কাজ করছে। অচিরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। নিহত জুবায়েরের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। ইরানের ফের যুক্তরাষ্ট্রের হামলা, কার্গো জাহাজে ড্রোন আঘাতের প্রতিশোধ, মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন দাবি ট্রাম্পের। ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী, কন্যা সহ নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দুজনকে আটক করেছে ইতালি পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে শোকের মাতম। একই পরিবারে 3 জনকে হারানোর খবরে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। শনিবার সকাল থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। রোম সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনে। সরকারিভাবে যেমন দ্রুতভাবে এদেশে আমাদের লাশগুলো আমাদের মাঝে আনে। 12 বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ইতালি পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। এর 5 বছর পর স্ত্রী মমতাজ বেগম আরজু, মেয়ে আরিশা ও ছেলে অয়নকে নিয়ে যান ইতালি। কামালের পরিবার এবং ইতালির প্রতিবেশীর দাবি, স্ত্রী মমতাজের পরকীয়ার প্রেমের জন্যই বলি হতে হলো পুরো পরিবারটিকে। বাবুর ভাইয়ের ওয়াইফের সাথে যখন একটা ছেলে সেখানকার অবস্থানগত একটা ছেলের সাথে একটা বিষয় ছিল। বাবির সম্বন্ধে বাবুর মেয়ের ওয়াইফের ওর মনে সাদাতের সাথে সম্পর্ক ছিল। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে সাদাতে ক্যাম্প করে ফেলছে আর কি। শুক্রবার রাতে রোমের অরেলিও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন প্রবাসী কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী, কন্যা। এই ঘটনায় গুরুতর আহত হয় ছেলে। আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অয়ন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসার খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরাগে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ। এমন শিরোনামে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। যদিও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা অপপ্রচারে দেশবাসীকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়ে পুলিশ সদর দফতর বলছে, অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেছে রেকর্ড 15,90,80,000 টাকা। 13টি সিন্ধুকে পাওয়া গেছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারও। দানের টাকায় বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 2য় তলায়।
শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক সোহানা নাসরিন সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর বস্তায় ভরে সেই টাকা নেয়ার পর শুরু হয় গণনা। দানবাক্সে পাওয়া 43 বস্তা টাকা গণনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। পাগলা মসজিদে আমার নাতি মহকিদ দিবা, এই জন্য আমরা নিয়ত করে আইছি। এই মসজিদে আসলে মানুষ মানামাতি করে, করলে পরে আল্লাহ কবুল করে। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে দানের বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা রূপালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে। সেখানে জমা আছে প্রায় 114 কোটি টাকা। দানের টাকা দিয়ে প্রায় 115 কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114,13,352 টাকা জমা আছে। অনলাইনে এখন পর্যন্ত 24,76,882 টাকা অনুদান পাওয়া গেছে। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। তখন পাওয়া গিয়েছিল পৌনে 12 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলার জবাবে ইরানের অস্ত্র সংরক্ষণাগারে আঘাতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিভিন্ন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার স্থাপনায় আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর ইরানের কেশম দ্বীপ ও সিরিক এলাকায় বিস্ফোরণের খবরও পাওয়া যায়। পাল্টা আইআরজিসি জানায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। আবার হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। মার্কিন প্রেসিডেন্ট জাহাজে হামলাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সমঝোতা বাস্তবায়ন নিয়ে আপত্তি থাকলে আলোচনার পথ খোলা আছে, তবে হামলার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে আইআরজিসির অভিযোগ যুক্তরাষ্ট্রই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এমন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দুই দেশের রাষ্ট্রদূত নথিতে স্বাক্ষর করেন। 14 দফার এই চুক্তিতে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্র করা হবে। এরপর ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেবে তেল আবিব। একই সঙ্গে লেবানন পুনর্গঠনে মানবিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি ঘিরে মতভেদও স্পষ্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের সেনারা লেবানন ছাড়বে না। অন্যদিকে হিজবুল্লাহ চুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরায়েল পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ এখনও কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা 920 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 50,000-এর বেশি মানুষ। হারানো স্বজনদের খোঁজে নিজেরাই নেমে পড়েছেন উদ্ধার কাজে। বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিলেও সময়ের সঙ্গে সঙ্গে কমছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। দেশটিতে নতুন করে 4.9 মাত্রার ভূমিকম্প বাড়িয়েছে আতঙ্ক। এরই মধ্যে বিভিন্ন স্থানে লুটপাটের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন মা আর ছোট্ট ভাই। তাদের খুঁজে পেতে ঘন্টার পর ঘন্টা কোদাল হাতে ধ্বংসাবশেষ সরিয়ে চলছেন সিমন মেদিনা। এমন হাজারো স্বজনের অপেক্ষা আর উৎকণ্ঠার মধ্যেই ভেনেজুয়েলায় হুহু করে বাড়ছে নিহতের সংখ্যা। আহত হয়েছেন কয়েক হাজার, নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 50,000। আমি আমার মা আর ছোট ভাইকে খুঁজছি। অন্তত তাদের কোনো চিহ্ন যদি পাওয়া যায়, এমনকি তাদের কোনো জিনিসপত্র বা কাগজপত্র পেলেও সেটাই আমাদের জন্য অনেক হবে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। এখানে এ পর্যন্ত 200-এরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পের পর 200-এরও বেশি আফটার শক অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ ও জটিল করে তুলছে।
আমরা এল সালভাদরের উদ্ধারকারী দলকে 7 ভাগে ভাগ করেছি। সবগুলো দল একসঙ্গে কাজ করছে। কুকুর সহ অনুসন্ধান ইউনিট এবং ড্রোন কাজ করছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও সহায়তা জোরদারের পরিকল্পনা রয়েছে। সেজন্য 9 টন ওষুধ পাঠানো হচ্ছে। স্বাস্থ্য খাতের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আমাদের সঙ্গে চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকরাও রয়েছেন। উদ্ধার তৎপরতায় এরই মধ্যে যোগ দিয়েছে বিভিন্ন দেশ। দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ সহায়তা। উদ্ধারকারী দল, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। যুদ্ধ জাহাজ পরিবহন, বিমান মোতায়েনের পাশাপাশি 15 কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ওয়াশিংটন। এদিকে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোয় লুটপাটের খবর পাওয়া গেছে। লা গুয়াইরার কাচিয়ালামার এলাকায় ক্ষতিগ্রস্ত দোকান, গুদাম, সুপারমার্কেটে ঢুকে খাবার, পানি ও পোশাক নিয়ে যেতে দেখা গেছে বহু মানুষকে। ইশিতা আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ ধাপে, বিবেচনায় মিয়ানমার দিয়ে করিডোর প্রস্তাব। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে একমত। রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে চীন মালয়েশিয়া। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।